আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মূল বই ইএফটি থেকে ক্লাস নেব। ইউনিট 34। তোমরা এই ফাঁকে একটু হাতে বই নিয়ে বসো। নিশ্চয়ই আসলে বই থেকে বরাবর বই নিচে নিতে হবে এবং পেজ নাম্বারটা হচ্ছে 68। তোমরা 68 পৃষ্ঠায় খোলো। আমরা প্রথমে পাঠ্য বইয়ের বিষয়টা একটু জানবো এবং এটা সিন কম্বিনেশন, সিন প্যাসেজ। এর থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। নাম্বার থাকে 33 নম্বর। এখানেই তো পাস করা যায়, কারণ আমরা সব নম্বরে দিয়ে দিই তোমাদেরকে। 33 একও কাটিনি, শুদ্ধ পেলে। তো 33 যে নাম্বার সিন থেকে, এর ভিতরে আমরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো, কারণ একবারে আমাদেরকে 4টি আলোচনা করতে পারি না, আমাদের সময় স্বল্পতা আছে। তো আজকে আলোচনা করবো আমরা কোশ্চেন নাম্বার 3 এবং 4। আমরা পূর্বে কখনো 4 নিয়ে আলোচনা করিনি। তো তোমরা নিশ্চয়ই হাতে বই নিয়েছো। আমরা খুব দ্রুত আমরা বইটা জেনে নেব। বইয়ের কাহিনীগুলো নিশ্চয়ই ভালো, তোমাদের জন্য লেখা, তোমাদের উপযোগী। তোমরা নিজেরা পড়লেও অনেক অর্থ বুঝবে, তারপরও শিক্ষকের মুখে একটু শোনার দরকার আছে, তাই তোমাদেরকে শুনতে হবে। তো চলো আমরা আসি, ইনফরমেশনটা নিয়ে নিই। আমাদের বই কী বলে, কী সম্পর্কে লিখেছে এবং কার সম্পর্কে লিখেছে। আজকে আমরা বাংলাদেশের একজন বিখ্যাত একজন পেইন্টার এস.এম. সুলতান, তার সম্পর্কে জানব। আশা করি তোমাদের প্রত্যেকের হাতে এখন বই আছে। আমরা একটু পড়ি। তোমাদের এখন তাকিয়ে থাকতে হবে বইয়ের দিকে, বইয়ের দিকে তাকিয়ে থাকতে হবে, শুনতে হবে। এখন আমার দিকে তাকাবার দরকার নেই, বইয়ের দিকে তাকিয়ে থাকবে। এস.এম. সুলতান ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। তুমি কি শুনবে? তুমি শিক্ষকের উচ্চারণগুলো শুনবে। হ্যাঁ, অনেক উচ্চারণ তোমরা হয়তো করতে পারো না, উল্টোপাল্টা হয়ে যায়। এখন থেকে শুনতে শুনতে শিখবে, এটাই নিয়ম। অন্যরা কীভাবে উচ্চারণ করে, স্যারেরা কীভাবে উচ্চারণ করে, শুনতে শুনতে শিখতে হবে। এই করে আমরাও শিখেছি, তোমরাও শিখবে। তুমি অনেক উচ্চারণ ভুল করতেও পারো, সুতরাং এভাবেই শিখতে হবে। এস.এম. সুলতান ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস.এম. সুলতান বাংলাদেশের বা আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। উনি কিন্তু মারা গেছেন, কিন্তু আমরা প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে, কারণ কিছু কিছু কাহিনী ঐতিহাসিক বর্তমান চলে গেলেও প্রেজেন্ট টেন্সের মতো বিবৃতি দিয়ে বলা যায়, তাতে কোনো সমস্যা হয় না এবং তার প্রভাব এখনও আমাদের ভিতরে রয়েছে। He was born in Norail in 1923. নড়াইল জেলাটা কিছুটা বিখ্যাত। ওনার জন্য তো বিখ্যাত, আমাদের একজন খেলোয়াড়ের জন্য বিখ্যাত। তোমরা নিশ্চয়ই জানো সেই খেলোয়াড়ের নাম, আমি বললাম না, তোমরা একটু হিসাব করে দেখো কোন খেলোয়াড় নড়াইল এক্সপ্রেস কাকে বলা হয়। তো বাংলাদেশের একটি ছোট্ট জেলা নড়াইল, সেখানে 1923 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এস.এম. সুলতান। His family didn't have a lot of money. তার পরিবারের যথেষ্ট টাকা পয়সা ছিল না। ফার্স্ট টেন্স, ডিডেন্ট হ্যাভ। কারণ সবাই যে ধনী করে জন্মগ্রহণ করে না, অনেক মানুষ গরিব পরিবারে জন্মগ্রহণ করেও অনেক বড় হয়, এটাই স্বাভাবিক। অধিকাংশ মানুষ, 90% মানুষই কি ছোট থেকে বড় হয়, আর 10% আগে থেকে বড় থাকে। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 years. সুলতান স্কুলে গিয়েছিলেন 5 বছরের জন্য। তাহলে তিনি খুব উচ্চশিক্ষা লাভ করেননি, এখানে তাই দেখা যায়। 5 বছর তিনি স্কুলে পড়াশোনা করেছিলেন। বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। তারপরে তিনি তার বাবার সাথে কাজ করতে লাগলেন বা কাজ করতে গেলেন বা কাজ করতেন। অর্থাৎ খুব একটা উচ্চশিক্ষা লাভ করতে পারেননি, যেভাবেই হোক তাকে বাবার সাথে কাজ করতে হতো সেই সময়। অনেক আগের মানুষ। 1923, আমাদের বঙ্গবন্ধুর চেয়ে 3 বছরের ছোট।
অ্যাজ এ চাইল্ড সুলতান লাভ টু ড্র। শিশু হিসাবে অর্থাৎ শিশুকাল থেকেই, দ্যাট ইজ ফ্রম হিজ চাইল্ডহুড, শৈশবকাল থেকেই সুলতান লাভ টু ড্র, তিনি অঙ্কন পছন্দ করতেন। অনেকে তোমরা কিন্তু আঁকো, আমি অনেক আঁকতাম, শুধু মানুষ আঁকতাম, কিন্তু মানুষের চেহারা হইতো না, কিন্তু শিল্প হইতে পারিনি, কারণ আঁকাটাই ছিল ভুল পদ্ধতি। কিন্তু অনেকে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মানুষকে দেখে দেখে আঁকতে পারে ছবি। তো শৈশবকাল থেকেই তিনি চিত্রাঙ্কন ভালোবাসতেন। আসলে যে যেটা ভালোবাসে ওইটাই কিন্তু সে হয়ে যায়। তুমি যদি বলো আমি ইংরেজি ভালোবাসি, তুমি দেখো যে ইংরেজি তুমি ভালো হয়ে যাবে একসময়। একসময় দেখো ইংরেজি একটু টিচার হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাবে, যদি ভালো লাগে, ভালোবাসতে হবে। হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস। তিনি বিভিন্ন ভবনের ছবি আঁকতেন এবং অন্যান্য জিনিসের ছবিও আঁকতেন। ভবন আঁকা ভালো লাগতো। আমরা কি কখনো একটা ভবন আঁকছি? আমরা কবি হবো কীভাবে? জীবনে কি কবিতার একটা লাইন লিখেছি? লিখিনি। একটা কবিতা তেমন পড়িও না, তাই না? শখই নেই। বাংলাদেশের মানুষ সহজে কবিতা পড়তে চায় না, এইরকম আর কি। আবার তো অনেক মানুষ এখান থেকে সেখান থেকে পেপার থেকে কবিতা পড়ে, যার যেমন শখ সেটা ভালোই, শখ থাকতে হয়। হি ওয়ান্টেড টু স্টাডি। আমরা কিন্তু তথ্যগুলো বই থেকে নেব, তারপরে উত্তর দেব, তাই না? এখান থেকে সব উত্তর, শুধু গল্পটা জানার পরে আমরা 33 নম্বরে অ্যান্সার করতে পারবো, বিশ্বাস কথা না। এবং এই গল্প তোমাদের সামনেই থাকবে, তোমাদের প্রশ্নপত্র দেওয়া থাকবে, এমন না যে না দিয়ে করতে পারবে, সব তোমাদের সামনে থাকবে। তারপরে কেউ 33-এ পেয়ে যাবে, কেউ 33-10 পেয়ে যাবে, তোমার সামনে সবই আছে। লাগবে তোমার বুদ্ধি, বুদ্ধির চর্চার জন্যই তো পড়াশোনা। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ। এর আগে ছিল ক্যালকাতা, এখন হয়ে গেছে কলকাতা। আমরা এখন কলকাতা কে দিয়ে এই বানানটাই শিখবো, তোমাদের বইতে আধুনিক উচ্চারণ আছে, বানানটা আছে কলকাতা আর্ট কলেজ, কিন্তু সেই সময় এটা ছিল ক্যালকাতা। ওই সময় তিনি কলকাতা আর্ট কলেজে তিনি পড়াশোনা করতে চেয়েছিলেন, তার শখ। এখন তো ব্রিটিশ আমল, তো তখন আর কলকাতা আমাদের খুব দূরে না, মানে যাওয়াটা সহজ ছিল। কিন্তু এখন তো যোগাযোগ সহজ, তখন আবার এত সিস্টেম করা লাগতো না। মানুষের যোগাযোগটা কলকাতার সাথে অনেক বেশি ছিল, যদিও যাইতে কষ্ট হইতো, কিন্তু এই ভিসা পাসপোর্ট এগুলো লাগতো না, ঝামেলা কম ছিল, কিন্তু যেতে কষ্ট হইত। কেউ কেউ বাংলাদেশ থেকে নৌকায় কলকাতা যেত, নৌকা যোগে। বাট হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ দ্য মানি। কিন্তু তার পরিবারের তো পয়সা ছিল না, আগে আমরা জানতে পেরেছি। কারণ কোথাও বাইরে পড়াশোনা করতে হলে যে সাপোর্টটুকু দিতে হয়, সেটা অনেকেরই ছিল না, আমাদেরও অনেকেরই ছিল না, যার জন্য আমরা অনেকেই যেখানে যেতে পারতাম হয়তো যেতে পারিনি, পারিবারিক সাপোর্টের অভাবে। এটা লাগে সবাই, কিন্তু অনেকেই সাপোর্টটা পায় না। ইন 1938 সনে হি গট দ্য মানি অ্যান্ড ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ। যেভাবে হোক সে পয়সা সংগ্রহ করেছে, কেউ তাকে হেল্প করেছে হয়তো, বা সে একটা পয়সা সে পেয়েছে। কোথেকে পেয়েছে সে সোর্স এখানে নেই, এবং সে অবশেষে কলকাতা যেতে পেরেছে। মনের ভিতরে ছিল সেখানে পড়াশোনা করবে, সেটা পূর্ণ হলো। হি স্টেড দেয়ার ফর 3 years। সে সেখানে 3 বছর অবস্থান করলো, 3 বছর পড়াশোনা করলো, অ্যান্ড দেন হি লেফট। তারপর তিনি কলকাতা ছেড়ে আসলেন। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। তিনি এশিয়া এবং ইউরোপের অনেক দেশ তিনি ভ্রমণ করেছেন। অ্যান্ড পেন্টেড, এবং তিনি ছবি এঁকেছেন রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস। তিনি নদী, গাছপালা, গ্রাম এবং এর জনগণ সম্পর্কে অনেক ছবি তিনি এঁকেছেন। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ। তারপর তিনি বাংলাদেশে ফিরে আসলেন। এখন কখন ফিরে আসছে টাইমটা নাই, কিন্তু এই আমাদের বাংলাদেশে ঠিক দেশ স্বাধীন হওয়ার পরে হয়তো বা তিনি ফিরে এসেছেন। হি পেন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের জেলে, কৃষক এদের ছবি আঁকতেন। আসলে প্রকৃতিতে যে দেখা যায়, আশেপাশে যা আছে তাই তো আমরা ছবি আঁকবো। যেমন আমাদের দেশ নদীমাতৃক দেশ, নদীর খাল, বিল, নৌকা, এগুলো যারা শিল্পী তাদের মনে প্রভাব ফেলে এবং এগুলো বেশি বেশি আঁকেন। যা তিনি দেখেন তাই তিনি আঁকেন। অজানা জিনিস আঁকা ধর্ম। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো। সারা পৃথিবীর মানুষ জানে অ্যাবাউট সুলতান। সুলতান সম্পর্কে অনেক মানুষ এখন জানে, বিশ্বে বহির্বিশ্বে অনেক দেশে তার নাম জানে। অ্যান্ড হিজ পেন্টিংস, এবং তার চিত্রাঙ্কন সম্পর্কেও সবাই জানে।
হি এক্সিবিটেড হিজ পেন্টিংস, তার ছবি তিনি প্রদর্শন করেছিলেন। এক্সিবিটেড মানে প্রদর্শন করেছিলেন বা শর্ট। এক্সিবিট থেকে এক্সিবিশন, তবে এক্সিবিশনের নাম অনেকে শুনছে, এক্সিবিশন প্রদর্শনী, আর মূল ভাগ হচ্ছে এক্সিবিট, এটারই পাস্ট টেন্স হচ্ছে এক্সিবিটেড, অর্থাৎ তিনি প্রদর্শন করেছিলেন হিজ পেন্টিংস অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার্স, বিখ্যাত সেই চিত্রশিল্পী পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর দালি, এই দুইজন জগৎ বিখ্যাত চিত্রশিল্পী, তাদের সাথেও তিনি তার চিত্রাঙ্কন মানে একই সাথে তিনি ছবি প্রদর্শনী তিনি করেছিলেন। তাদের ছবিও ছিল, ওনার ছবিও ছিল, হয়তো তারা নাম করা, তিনিও কম নাম করা নাম। সুলতান লাভড চিলড্রেন, তিনি শিশুদের খুব ভালোবাসতেন। শিশুদেরকে সবাই ভালোবাসেন, সবাই ভালোবাসেন, তিনিও ভালোবাসতেন। হি এস্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ, তিনি নন্দনকানন এবং শিশু স্বর্গ নামে দুটি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন ফর চিলড্রেন, শিশুদের জন্য। হিয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেন্টিং, এখানে তারা শিক্ষা লাভ করতে পারত। আমাদের ফর্মাল যে এডুকেশন আমরা যারা স্কুলে করাই সেটাও ছিল, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্কনের উপরে তিনি পড়াশোনা করতে পারত ছাত্রদের। এভরি ইয়ার, প্রতি বছর, দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, প্রতি বছর নড়াইলে সুলতান মেলা হয়, ওনার নামে একটি মেলা হয়, সুলতান মেলা, আমরা খবর রাখবো। এবং এই চিত্রশিল্পী আমাদের ভিতর থেকে অনেক আগে বিদায় নিয়ে গেছেন। হি ডায়েড ইন 1994, 1994 সালে তিনি মারা গেছেন অ্যাট এ হসপিটাল ইন যশোর, যশোরের একটি হাসপাতালে 1994 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আমাদের ভিতরে আর নাই, কিন্তু তার কর্মযজ্ঞ সবই আছে, তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে চিরদিন। আমরা তার বিষয়বস্তু গল্প সম্পর্কে জানলাম, এবং সত্যি কথা বলতে কি আমি এই এস.এম. সুলতানের উপরে তোমাদের পাঠ্য বইয়ের এই পড়াটি আজকে প্রথম পড়লাম, কারণ আমি এর আগে করে কোনো ক্লাস আমার ছিল না। আমরা ইনফরমেশনটা নিলাম, এখন আমি আগেই বলছিলাম যে আমরা 3 এবং 4 নিয়ে একটু আলোচনা করব। তোমরা 3 নম্বরের প্রশ্ন, ইতিমধ্যে আমরা প্রশ্নের উপর অনেক ক্লাস করেছি, তোমাদের যথেষ্ট অভিজ্ঞতা যোগ্যতা হয়েছে, এখন আমিও সাহসী হচ্ছি, তোমরা অনেক সাহসী হচ্ছে যে প্রশ্নের উত্তর দিতে তোমাদের আর ভুল হবে না। তবে ওই যে শর্ট কম্পোজিশন 4 নম্বরে থাকে একটি প্যারাগ্রাফের মতো, প্যারাগ্রাফটা হবে এস.এম. সুলতানের উপরে, হেডলাইন থাকবে এস.এম. সুলতান, এবং এস.এম. সুলতানের উপরে তুমি 5টি সেন্টেন্স লিখবে। আমরা 3টা প্রশ্ন দিয়ে দিয়েছি, তুমি 5টি সেন্টেন্স লিখবে, দিয়ে একটা অতিরিক্ত লিখতে পারবে, তার শিক্ষা দীক্ষা লিখতে পারবে, তার মৃত্যুটাও লিখতে পারবা, তাকে তার শুরু শেষটা দিতে হবে, আর একটা লাইন লিখতে পারলে তার সম্পর্কে আমাদের একটা কম্পোজিশন হয়ে গেল। আমরা এখন কোশ্চেন নাম্বার 3, আজকে 1 এবং 2 নিয়ে আলোচনা করবো না, ওটা তোমরা নিজেরা নিয়ে পারবা। 3 নম্বরের প্রশ্নটাই আসল, তো আমরা আসো প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, আমি কিন্তু তথ্যটা অলরেডি নিয়ে নিছি, আমি এখান থেকে পড়ার পরে যে তথ্য জানলাম এটাকে কেন্দ্র করে আমি এখন উত্তরগুলো দিব, তোমরাও দিতে পারবে, তোমাদের তো বই খুলে খুলে উত্তর দিবে, বই সামনে থাকবে, শুধু গুছিয়ে লিখবে, যা চায় তাই যেন আমরা দিতে পারি। তাহলে ভালো ছাত্র, খারাপ ছাত্র, মানে সব ছাত্র সমান হয়ে যাবে। আমরা চাই সব ছাত্র সমান হয়ে যাবে, ভালো তো ভালো আছেই, যারা একটু দুর্বল তারাও যেন ওদের সমান প্রায় হয়ে যায়। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড এস.এম. সুলতান ওয়ান্ট টু স্টাডি? তোমাকে প্রশ্ন বুঝতে হবে, তাই না? যেহেতু আমরা ডাবল এক্সপ্রেশন শিখেছি, তাই আমরা প্রশ্ন বুঝি। ডিড থাকিলে এটা পাস্ট টেন্স বুঝতে হয়, এবং তার অর্থটা কিছুটা এরকম। হোয়ার অর্থ কোথায় তুমি জানো, আর ওয়ান্ট অর্থ চায়, টু স্টাডি পড়াশোনা করতে। এখন আমরা পাস্ট টেন্সের কারণে, ডিডের কারণে বলবো কোথায় চেয়েছিল, অর্থাৎ এস.এম. সুলতান কোথায় পড়াশোনা করতে চেয়েছিল, কোথায় পড়াশোনা করতে চেয়েছিল। তোমরা বাংলা ভাষায় বলতে পারো যে তিনি কলকাতা আর্ট কলেজে, ওটা ইংলিশ বাংলা ভালো শোনায়, আর্ট কলেজে পড়াশোনা করতে চেয়েছিলেন। এটা কিন্তু বাংলা ভাষা উত্তরটা দিতে হবে, এটা ইংলিশে আমরা আনি এস.এম. সুলতান, এস.এম. সুলতান, এখানে আছে কি ওয়ান, তুমি আর ওয়ান দিবে না, তুমি দেবে ওয়ান্টেড, পাস্ট টেন্স দিবে, কারণ চেয়েছিলেন। আমরা ওয়ান্টেড কেন দেবো, এই ডিডের কারণে, ডিড পাস্ট টেন্স, এই জন্য উত্তরটা পাস্ট টেন্সে চলে যাবে। এখানে কিন্তু ডাস থাকলে আমরা ওয়ান্টেড দিতাম না, এইটাই তোমাদের জন্য শিক্ষা, বারবার যেটা বলি। তাহলে সুলতান ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ, সুলতান ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন,
where did he get when did he get the money? তিনি কখন টাকাটা পেলেন, পয়সা পেলেন? পয়সা পেলেন কেউ তাকে হেল্প করছে, তার পরিবারের পয়সা ছিল না। এর আমরা জানছি 1938 সনে তিনি টাকা পেয়েছিলেন। কত সনে? 1938 সনে। তাহলে আমরা ঠিক সিমিলার প্রশ্ন উত্তর, এখানে ডিড, এখানে ডিড, এখানে ছিল ওয়ান, হয়ে গেছিল ওয়ান্টেড, তুমি এখানে গেট দিতে হবে গট। তুমি দেখো হি গট দ্য মানি, হি গট দ্য মানি ইন 1938, হি গট দ্য মানি, তিনি টাকাটা পেয়েছিলেন ইন 1938। খুব সহজ, ভয় পাওয়ার কিচ্ছু নাই, সবাই পারবে, সবাই পারবে। What did he establish for the children? শিশুদের জন্য তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? আবারও দেখো ডিড, তাহলে আমরা এখানে দেবো established। বাহ, এই সুন্দর একটা নিয়ম শিখে পেলাম। ডিড থাকলে উত্তর কিভাবে দিতে হয় আমরা শিখে পেলাম এই অল্প বয়সী। He established, তিনি প্রতিষ্ঠা করেছিলেন নন্দন কানন and শিশু স্বর্গ। He established নন্দন কানন and শিশু স্বর্গ। এটি কিন্তু প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পড়াশোনাও আছে, আবার চিত্রাঙ্কনের ব্যাপারটাও এখানে আছে। হ্যাঁ, আর্টও শেখানো হয়। যেহেতু উনি একজন পেন্টার, আর্টিস্ট, তাহলে উনি তো এটা থাকবেই না, সুতরাং সাধারণ শিক্ষার সাথে ওটাও ছিল। তাহলে আমি কি বলবো? হি এস্টাবলিশড নন্দন কানন এবং শিশু স্বর্গ ফর দ্য চিলড্রেন। হি এস্টাবলিশড, ইডিজও করবো, হি এস্টাবলিশড, আর দুটো নাম দিয়ে দেবো, নাম দুটো বই থেকে নেবো পাবো, তারপর লাগবো ফর দ্য চিলড্রেন। কত সহজ প্রশ্ন উত্তর দেওয়া। তোমাদের এখন প্রশ্ন উত্তর দেওয়াটা একটা ইজি হয়ে গেছে, এখন আর কেউ ভয় পায় না। Why could he not go to কলকাতা আর্ট কলেজ? তিনি কলকাতা আর্ট কলেজে যেতে পারেননি কেন? পরে পেরেছিলেন, কিন্তু প্রথম পারেননি। কেন পারেননি আমরা জানি, কিন্তু তার পরিবারে যথেষ্ট পয়সা ছিল। তাহলে আমরা এটা বই থেকে নেব যে হি কুডন্ট বা হি কুড নট গো টু আর্ট কলেজ। এই যে এখানে আছে টু, এই বুকটা তুমি দিয়ে দেবো, হি কুড নট গো। তাই না? প্রশ্ন উত্তর দেওয়ার সময় বুকটা এদিকে আনবো। হি কুড নট গো টু কলকাতা আর্ট কলেজ বিকজ হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ রিকোয়ার্ড মানি। প্রয়োজনীয় টাকা পয়সা তার ছিল না, বা হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ এনাফ মানি, যথেষ্ট পয়সা ছিল না। যদি তুমি এনাফ বা রিকোয়ার্ড নাও দাও, হি ডিডন্ট হ্যাভ দ্য মানি, দেখলেও চলবে। আবারও বলি, হি কুডন্ট গো টু কলকাতা আর্ট কলেজ বিকজ হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ মানি, তার পরিবারের পয়সা ছিল না। তাহলে উত্তরটা পেয়ে গেল। আমরা উত্তর বই থেকেই নেব, প্রশ্নের থেকেও অনেক সাহায্য পাই। শেষের প্রশ্ন, উইথ হোম ডিড হি এক্সিবিট হিজ পেন্টিংস? কাদের সাথে তিনি তার চিত্রাঙ্কন বা ছবির প্রদর্শনী করেছিলেন? কাদের সাথে আমরা কিন্তু একটু আগে জানি, একটা নাম হলো পাবলো পিকাসো, আর একটা সালভাদর ডালি। সালভাদর ডালি সম্পর্কে আমি বিস্তারিত জানি না, জেনে নিতে হবে। পাবলো পিকাসোর নাম অনেক শুনেছি। এই দুইজন, এরা যে ছবি আছে, তার ছবির সাথে তার ছবিরও প্রদর্শনী একসাথে হয়েছিল। এটা কম কথা না, তাদের সাথে এক জায়গায় দাঁড়ানো, প্রতিযোগিতায় দাঁড়ানো, তাই না? প্রতিযোগিতায় দাঁড়ানোই বিরাট একটা পাওয়া, ফার্স্ট সেকেন্ড পাওয়ার দরকার নেই। তো এখন আমরা উত্তরটা কি দেবো যে হি এক্সিবিটেড, হি তখন ক্যাপিটাল লেটার দেবো, হি এক্সিবিটেড। হ্যাঁ, পাঁচ টেন্স করবো। এই যে ডিড আছে, ডিড তোমাকে বলে দেয়, তুমি ইডি যোগ করো। হি এক্সিবিটেড হিজ পেন্টিংস উইথ দ্য গ্রেট পেন্টার্স পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। এই দুটো নাম অ্যাড করে দেবো, উইথ দিয়ে দেবো, উইথ দ্য গ্রেট পেন্টার্স পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। আমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলাম। এখন আমরা এটি তোমাদের আজকের কিন্তু এটি বাড়ি কাজ দেবো না, আজকের বাড়ি কাজটা দেবো, কিন্তু আমার বাচ্চারা বাড়ি কাজটাও শোনে না। আমি কোনটা বাড়ি কাজ দিই, যেটা দেই না সেটাও করে, যেটা দেই না দেই এটাও করে, দুটোই করে। নো, আজকের বাড়ি কাজ সেটা দেবো না। আজকের বাড়ি কাজটা হবে শর্ট কোশ্চেন, কম্পোজিশন, অর্থাৎ এস এম সুলতানের উপরে তুমি 4-5টি বাদ করে দেবে। কি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে তুমি প্রশ্নের বাহিরেও 2-1টি বাক্য তুমি লিখতে পারবা। কারণ এখানে তো 3টে আছে, তুমি লাগবে তো 5টা বাক্য, 6টা লাগলেও কোনো সমস্যা নেই, এতে নাম্বার থাকে 10। প্রথমে লেখা আছে হু ইজ এস এম সুলতান। তুমি যখন এই উত্তরটি দিবে, প্রথমে এস এম সুলতান এটাকে আমাদের হেডলাইন দেখে আন্ডারলাইন করবে, তারপরে এর সম্পর্কে 5টি বাক্য লিখবে। ক্লাস 4-এ 5 লাইনের একটা প্যারাগ্রাফ যথেষ্ট, শর্ট কম্পোজিশন, সংক্ষিপ্ত একটি রচনা তার সম্পর্কে। এখন এস এম সুলতান কে? এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি।
এতে বইয়ের কথা লিখে দেবো। তারপরে তার জন্মটা লিখে দেবো, হি ওয়াজ বর্ন ইন নরওয়ে ইন 1929। তারপর তার একটু পড়াশোনা করে দাও, হি স্টাডিড অ্যাট কলকাতা আর্ট কলেজ। কি দেবো? স্টাডিড অ্যাট কলকাতা আর্ট কলেজ। তারপর শিশুদের জন্য তিনি কী করছিলেন, এই যে হোয়াট ডিড হি ডু ফর দ্য চিলড্রেন, এই প্রশ্ন তো দিয়ে দাও যে হি এস্টাবলিশড নন্দন কানন অ্যান্ড শিশু স্বর্গ ফর দ্য চিলড্রেন where they could get some education and training or painting। এই লাইনটা অ্যাড করে দিতে পারো, তোমাদের বই থেকে হুবহু বাক্যটা আসে। এবং শেষে দিয়ে দাও যে হি ডায়েড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন জেসুর। এই বাক্যটা দিলে শেষ হয়ে গেল, তার জন্ম মৃত্যু সব আসলো, তার সামান্য কর্মকাণ্ড আসলো, তার পরিচয় আসলো, 5টা বাক্য হয়ে গেল। তো যেটা আমি বললাম তোমরা বই থেকে সাহায্য নিয়ে এই কম্পোজিশন রচনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের বাড়ির কাজটি কম্পোজিশন, প্রশ্নের উত্তর নয়। সুতরাং যারা ভিডিও দেখে, যারা দেখে না, আমরা বুঝতে পারবো বাড়ির কাজটা কি। শর্ট কম্পোজিশন অন এস এন সুলতান। 5টি বা 6টি বাক্য তুমি লেখো, 5টি লেখলে আমরা তোমাকে 10 নম্বর দিয়ে দেবো। শুদ্ধ হতে হবে এবং বই থেকে সাহায্য নিয়ে লেখো। এই প্রশ্নের উত্তরগুলো সেখানে থাকতে হবে। তো বন্ধুরা, আজকের ক্লাস শেষ করছি। তোমাদের সেই বাড়ির কাজের প্রত্যাশা করে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আবার